ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার কাজে সহায়তার জন্য একটি বিশেষ টিম ও ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই সংবাদ সম্মেলনে। একজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন সদস্য রয়েছেন। এছাড়াও 21 সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 জন এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন। উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ আরও 15 টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট এবং ঔষধ। এখানে উল্লেখ্য যে মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছেন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এখন পর্যন্ত যেটা পরিকল্পনা আছে, আমরা ভিসা নিয়েছি 1 মাসের জন্য। প্রাথমিক পরিকল্পনা হচ্ছে 15 দিনের জন্য। আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমাদের দল 15 দিনের জন্য। বাট এটা ডিপেন্ড করে গ্রাউন্ডে আসলে প্রয়োজন কি। এখনও অ্যাসেসমেন্ট হচ্ছে। আমরা 15 জনের আমাদের যে সেলফ সাস্টেনেন্স এটা নিয়ে যাচ্ছি আমাদের এই দলের জন্য, এবং এর মানে গ্রাউন্ডে যেটা হবে তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা অ্যাডজাস্ট করব। উদ্ধারকারী দল এবং ত্রাণ সহায়তা দুটাই আমরা এখন ডাইনামিক আছে। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয় আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের এই দলের সাথে থাকবেন। যদি আমাদের প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরও যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। সো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যেটা এখনও পরিকল্পনার অংশ হিসেবে আছে। খুব শীঘ্র হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করো, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না, সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। তো আমরা দুটার জন্য প্রস্তুত আছি। নৌবাহিনী জাহাজ প্রেরণ করতে আসলে সমস্যা নেই। যেটা দরকার সেটা হলো মিয়ানমার সরকারের অনুমতি, যেটা আপনার গত ব্রিফিং আমি বলেছিলাম। আজ আমরা উদ্ধারকারী এবং চিকিৎসক দল প্রেরণ করতে পেরেছি। গতদিন আমরা পারি নাই, কারণ গতদিন তখন আমরা পারমিশনটা পাইনি। আমরা আজকে সকালে পারমিশন পেয়েছি, হয়তো 2-3 ঘন্টা আগে, এবং আমরা এখন প্রেরণ করে দিচ্ছি। আমরা রেডি ছিলাম। নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য সিদ্ধান্ত গতকাল গ্রহণ করা হয়েছে। তো আমরা এই জন্য কাজ করছি, এটা কোনো সমস্যা নেই। আমরা যত দ্রুত সম্ভব হয়তো প্রেরণ করতে পারবো। আর ওখানে গ্রাউন্ড অ্যাসেসমেন্ট আসলে মিয়ানমার সরকারের উপরে। আমরা যাচ্ছি, আজকে আমাদের যে দল যাচ্ছে কোথায় এমপ্লয়েড হবে ওটা মিয়ানমার সরকার নির্ধারণ করবে। আমরা আমাদের সুপ্রতিবেশী সুলভ আচরণের অংশ হিসেবে আমরা আমাদের দলগুলোকে প্লেস করে দিচ্ছি, এবং এটা যাওয়ার পরে বেসিক্যালি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা প্রায়োরিটি সেট করবে এবং তারা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা।
ঈদের পরের দিনেও অনেকেই নারীর টানে বাড়ি ফিরছেন। এছাড়া ঢাকার বাইরে থেকেও অনেকেই ঈদের পর দিন ফিরে আসছেন। নানা ব্যস্ততায় যারা আগে যেতে পারেননি মূলত তারাই আজ বাড়ি যাচ্ছেন। এছাড়া ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে অনেকেই ঈদের পরের দিনকে বেছে নিয়েছেন। শুধু গ্রামের বাড়িতেই নয়, অনেকেই ঈদের ছুটিতে ঢাকার বাইরে ঘুরতেও যাচ্ছেন। এছাড়া ঢাকার বাইরে থেকেও অনেকেই জরুরি কাজে কিংবা পরিবারের সাথে ছুটি কাটাতে নগরীতে ফিরছেন। আজ পশ্চিমাঞ্চলের পদ্মা, পঞ্চগড়, একতা ছাড়া কোনো ট্রেন চলছে না। তবে পূর্বাঞ্চলের ৮০% ট্রেন চলাচল করছে। আগামীকাল থেকে ৪৩টি আন্তনগর ও ২৭টি কমিউটার, মেইল এক্সপ্রেস ও স্পেশাল ট্রেন কমলাপুর স্টেশনে যাওয়া আসা করবে। রওনা দেবো, এখন ট্রেন তো লেট হইব, এই জন্য আবার এখানে আসছে আর কি। ঈদের দিন বেশি যানজটের কারণে যায়নি। ঈদের দিনে যায় না, ভিড় ভাট্টা ছিল, তাই সেই জন্য গেছি না। ঈদেতে যাওয়া হয় না, মানে প্রচুর ভিড় ছিল এক, আর দ্বিতীয়ত ব্যবসায়িক চাপ। এখন একটু ফ্রি হয়েছি, এখন বাড়িতে পরিবার নিয়ে বাড়িতে ঈদ করবো আর কি। মা বাবা যারা আছে রিলেটিভ, তারা সবাই ঢাকায় থাকে, যার জন্য ঈদটা এখানে করলাম, ঈদের পরের দিন যাচ্ছে আর কি। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাশেদ আনিস, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। রাশেদ, আজ কেমন পরিস্থিতি দেখছেন কমলাপুরে? কয়টি ট্রেন চলাচল করছে কমলাপুর থেকে? অদিতি, সকাল থেকে কিন্তু আমি এখানে আছি এবং আজকে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের আনাগোনা মুখর ছিল বা পদচারণায় মুখর ছিল কিন্তু কমলাপুর রেল স্টেশন। ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে দ্বিতীয় দিনের বিবেচনায় কিন্তু আমি বলবো যে মোটামুটি যাত্রীদের চাপ অনেক বেশিই ছিল বলা যায়, কারণ অনেকেই আসলে ঈদে বাড়ি যাচ্ছেন, আবার অনেকেই কিন্তু ঈদ করতে ঢাকায় আসছেন, আবার অনেকে ঘুরতে আসছেন, সেরকমভাবেই কিন্তু যাচ্ছে। আজ কিন্তু সব ট্রেন চলছে না। আজকের যদি ট্রেনের শিডিউলটা নিয়ে যদি আমি একটু বলি, তাহলে পশ্চিমাঞ্চলে 3টি ট্রেন চলছে, পদ্মা, একতা এবং হচ্ছে পঞ্চগড়, এবং হচ্ছে হলো যদি আমি পূর্বাঞ্চলের কথা বলি, পূর্বাঞ্চলেও আসলে সব ধরনের ট্রেনগুলো চলছে না, সেখানে কিন্তু ৮০% ট্রেন চলছে এবং আগামীকাল থেকে ৭০টি ট্রেন ছেড়ে যাবে এবং আসবে কমলাপুর রেল স্টেশনে। সব ধরনের ট্রেনই চলবে, সেখানের মধ্যে মেইল এক্সপ্রেস, ঈদ স্পেশাল, কমিউটার, সব ধরনের ট্রেনগুলি কিন্তু আসলে থাকবে। আমি যদি বলি যে আমি এতক্ষণ আসলে সকাল থেকে ট্রেন যেখানে থামছিল সেখানে ছিলাম, এখন কিন্তু আমি আছি হচ্ছে কমলাপুরে যে প্রবেশ মুখ রয়েছে সেখানে। আমরা কিন্তু দেখছি যে টিকিটের জন্য মানুষজন ভিড় করছেন, অনেকে কিন্তু আসছেন। যদিও সকালে থেকে এখন চাপটি কম, কিন্তু আমাদের কাছে কিন্তু বেশ কিছু অভিযোগও এসেছে। মানুষ যদিও বলছে যে নিরাপদে তারা যাচ্ছে এবং যে ভোগান্তি এড়াতে কিন্তু তারা ঈদের দিনের পরের দিনকে আসলে বেছে নেয়। আমি তারপরে 2-1 জনের সাথে একটু কথা বলবো, সেই 2-1 জনের কাছ থেকে আসলে আমি একটু জানার চেষ্টা করব যে আমাদের সাথে অনেকক্ষণ ধরেই তারা কিন্তু অভিযোগ দিচ্ছিলেন। আপনি অভিযোগ দিচ্ছেন ব্ল্যাকে ট্রেনের ব্যাপারে, যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে এবং ৪৫ টাকার টিকিট ১০০ টাকা। কি ধরনের সমস্যা? ১০০ টাকা ব্যাপার হচ্ছে যে আমরা জয়দেবপুর, টঙ্গী এবং এয়ারপোর্ট কাছাকাছি যে যাত্রীগুলো আছে তারা স্ট্যান্ডিং টিকিট ব্যবহার করে থাকি আমরা। তো এখন স্ট্যান্ডিং টিকিট আমাদের এটা ৪৫ টাকা এটার দাম হচ্ছে। সেখানে তাদের কাছে আমরা যখন টিকিটের জন্য কাউন্টারে গেলাম, দেখি কাউন্টার বন্ধ, পাশাপাশি তারা মেশিন দিয়ে কাটছে, দাঁড়িয়ে যে স্ট্যান্ডিং টিকিটগুলো কাটছে। আমি তাকে বললাম যে আমাকে একটা টিকিট দেন, তো তখন সে আমার কাছে ১০০ টাকা চাইলো। আমার কথা হলো ৪৫ টাকার টিকিট আমি কেন ১০০ টাকা দিব? তারা কি আমাদের এই সময়টাকে তারা আমাদের একটা বিকল্প সার্ভিস দিতে পারতেন না? তারা তো একটা কাউন্টার। শুধু আপনি না, আমরা আসলে আরো 2-1টি অভিযোগ আসলে এরকম পেয়েছি যে টিকিট কাউন্টার বন্ধ রেখে ৪৫ টাকার টিকিট ১০০ টাকা, অর্থাৎ অর্ধেক, দ্বিগুণেরও বেশি অদিতি সেরকম ভাবে কিন্তু রাখছে। কিন্তু যাত্রীদের চাপ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, আমরা সকাল থেকে দেখেছি। অদিতি, ধন্যবাদ রাশেদ। আমরা সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা পেলাম আপনার মাধ্যমে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন এতক্ষণ। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। যারা ঈদের আগে ছুটি পাননি তারা এখন স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। কেউ কেউ পরিবারকে আগেই পাঠিয়ে দিয়ে এখন একা যাচ্ছেন, আবার অনেকে ঈদের আগের ভিড় এড়াতে পরদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবহন কর্মীরা জানান, যাত্রীদের চাপ থাকলেও সহজেই টিকিট পাওয়া যাচ্ছে। মহাসড়কে যানজট না থাকায় বাস ছেড়ে যাচ্ছে সময় মতো। অতিরিক্ত ভাড়া কিংবা দালাল চক্রের কোনো ঝামেলা ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে বাস কাউন্টারে।
আমার ওয়াইফ একজন হসপিটালে নার্স, ওর কালকে ডিউটি ছিল, এই জন্য আসলে কালকে আমাদের যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছি। এখনটা 750 টাকা করে রাখছে। এখন অরিজিনাল এটাই ভাড়া কিনা আদৌ আমরা সঠিক জানি না, কারণ এখান থেকে ফার্স্ট টাইম যাচ্ছে আর কি। এখানে সবাই আছে ফ্যামিলি, এখানে ঈদ করছি, বাড়িতেও সবার লগে ঈদ করার জন্য আজকে যাচ্ছি। একটু রিল্যাক্সে যাওয়ার জন্য আর কি। বরাবরের মতোই তো অনেক সময় চাপ থাকে, এবার তো চাপ নাই। যে ঈদের পরের দিন গেলে একটু ইজি হবে এবং মোটামুটি পরিবর্গ নিয়ে একটু সহজভাবেই ঘুরে আসা যাবে। গাড়িগুলি সব খালি, এখন গাড়ি পরিবেশে গাড়ি সব নিয়ে এসে গাড়ি খালি নিয়ে দাঁড়াই আছে সবাই। সড়ক পথের আরো খবর জানবো। মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কেমন ভিড় দেখছেন? কোন ধরনের অভিযোগ যাত্রীরা করছেন কিনা? অদিতি, আমি গাবতলী থেকে এখন মহাখালী বাস টার্মিনালে এসেছি। গাবতলীর থেকে তুলনামূলক এই মহাখালী বাস টার্মিনালে আমি একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি, কারণ মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এই অঞ্চলের মানুষজন বেশি যাতায়াত করে। তো ময়মনসিংহের যে বাসটার কাউন্টার, সেখানে রীতিমতো সিরিয়াল ধরে এখন মানুষ টিকিট কাটছেন এবং অনেকে প্রায় 2-3 ঘন্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছেন। আমি কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে কেন এত গাড়িগুলো বিলম্ব হচ্ছে। বলতেছে যে যাত্রীদের চাপ যে ঈদের পরের দিন এত বেশি থাকবে সেটা তারা আসলে অনুমান করতে পারেনি, কারণ সাধারণত ঈদের পর দিন এত বেশি যাত্রীর চাপ থাকে না, যার কারণে তাদের ওইরকম প্রস্তুতি ছিল না, গাড়ির সংখ্যাও ছিল না, যার কারণে টিকিট দেয়া হচ্ছে কিন্তু গাড়িগুলো আসতে দেরি হওয়ায় যাত্রীরা একটু সময় নিয়ে যেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে এখনকার যে চিত্রটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিংহ যাওয়ার জন্য ইউনাইটেড যে বাস, সেই বাসের কাউন্টারের সামনে চিত্র। সেখানে মানুষ লাইন ধরে টিকিট কাটছে এবং বাস পেতে প্রায় 1-1.5 ঘন্টা, অনেক ক্ষেত্রে 3 ঘন্টাও লাগছে। আমার সাথে কথা বলেছে, সে 29 নম্বর বাসের সিরিয়াল পেয়েছে, তো সকাল 7টা থেকে সে এখানে অপেক্ষা করছে। এই মহাখালী বাস টার্মিনাল থেকে সাধারণত যেসব জেলায় বাসগুলো ছেড়ে যায় সেগুলো একটু কম দূরত্বের হওয়ায় সাধারণত মানুষজন আগে অগ্রিম টিকিট কাটে না, সাথে সাথে ইনস্ট্যান্ট টিকিট কেটে চলে যায়। তো এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে যায় ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষজন এই টার্মিনাল দিয়ে বেশি যাতায়াত করছে। তো গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, এই নরসিংদী যে এই মহাখালী যে বাস টার্মিনালটা আছে সেখানে যাত্রীদের চাপ এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো এছাড়া টিকিটে অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ, সেই রকম কোনো অভিযোগ পাওয়া যায় নেই। যথাযথভাবে এবং সঠিক দামে তারা টিকিট পাচ্ছে, তবে টিকিট নিয়ে এই ধরনের কোনো অভিযোগ নেই। যাত্রীদের সাথে কথা বলে জেনেছি যে ঈদের পরের দিন তারা স্বস্তিতে যাবে, একটু নির্বিঘ্নে যেতে পারবে বলে তারা ঈদের পরের দিন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন বিষয়টা উল্টো হয়ে গেছে। অনেকে ধারণা করেছিল রোজা হয়তো 30টা হবে, সেই 30টা রোজা না হয়ে 29টা রোজা হওয়ার কারণে তাদের প্ল্যানিংয়ের সমন্বয়টা ঠিকমতো হয়নি। এজন্য মহাখালী বাস টার্মিনালে একটু যাত্রীর চাপ বেশি। যাত্রীরা তবুও স্বজনদের সাথে ঈদ করতে পারবে সে আনন্দ নিয়ে তারা বাড়ি যাচ্ছে। এই হচ্ছে সবশেষ মহাখালী বাস টার্মিনাল। ধন্যবাদ সবুজ। আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুটা অপ্রত্যাশিতভাবেই মহাখালী বাস টার্মিনালে যাত্রীর ভিড় রয়েছে। দর্শক সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন এতক্ষণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা করেছেন তিনি। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র এই মাসে ভারতের 20 কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সাথে রোজা ও ইবাদতে দিন পার করেছে। নরেন্দ্র মোদী আরও বলেন, ঈদ উল ফিতর কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক।
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য একে অপরকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার বিএনপি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। এ সময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বলেন, নেতাকর্মীদের এতদিনের শ্রম ও আত্মত্যাগ বৃথা যাবে না। দীর্ঘদিন পর সবাইকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় আগামীর পথ চলায় দেশবাসীর দোয়া চান খালেদা জিয়া। অনুষ্ঠানে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আর শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র মেরামতে যে সংস্কার প্রয়োজন সেটি যেমন স্বল্প সময়ে সম্ভব নয়, তেমনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি। এজন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। তারা বলছেন, যারা নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য ভিন্ন। নির্বাচন আয়োজনে যত বিলম্ব হবে ততই বিতর্কে পড়বে অন্তর্বর্তী সরকার আর সংকটে পড়বে দেশ। আরও জানাচ্ছেন শফিকুল হক। আপনারা এরকম এতগুলো কাগজ নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, এই যে এগুলো ভাঁজ করে ঢুকাচ্ছেন। গেল দেড় যুগের তিনটি নির্বাচনে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি মানুষের এই ভোটাধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘ এই সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক অধিকার আদায়ের পথ প্রশস্ত হলেও ভোটের অধিকার এখনো ফেরেনি। এ কারণেই আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ইঙ্গিত দিচ্ছে সরকার, বিএনপি চায় এই দিনক্ষণের সুনির্দিষ্ট রোডম্যাপ। সরকার ইচ্ছা করলে, আন্তরিক হলে এবং নির্বাচন কমিশন যদি আন্তরিক হয় তাহলে অবশ্যই এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। জনগণ প্রস্তুত আছে। হাসিনা একভাবে করেছে, এখন কিছু কিছু শক্তি এটাকে অন্যভাবে একই কাজ করার পথে চলছে কিনা, নিজেদের মতো করে তাদের একটা অবস্থান সৃষ্টি করতে চাচ্ছে কিনা গণতন্ত্রের প্রক্রিয়াকে বাইরে রেখে, এই প্রশ্নটা তো এখন জেগেছে, তাই না? তবে এটা সফল হবে না। বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়, সরকার দেখতে চায় যারা তাদের কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে। বিএনপি বারবার বলে আসছে তাদের ঘোষিত 31 দফাতেই আছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা। দলটির মতে সরকারের চলমান সংস্কার বাস্তবায়নে দরকার নির্বাচিত জনপ্রতিনিধি, যারা এই সংস্কারের আইনি বৈধতা দেবেন। তাই সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। ঐক্যমত ব্যতীত বাকিগুলো এখন বাস্তবায়নের কোনো সুযোগ নেই। সুতরাং যে বিষয়ে ঐক্যমত হবে না সেটা বারবার বলে একটা ধোঁয়াশা সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে বর্তমানে যে সংস্কার প্রয়োজন বিভিন্ন সেক্টরে, এগুলো কিন্তু একটা স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না, চলমান হতে হবে। এটা কোনো যৌক্তিক কোনো কারণ না, এটা হলো উছিলা সৃষ্টি। প্রয়োজন হলো একটি সংসদ, যেই সংসদ আইন প্রণয়ন করবে। তাই আমাদের কাছে পরিষ্কার যে জনগণের জন্য, দেশের জন্য মঙ্গলজনক হলো একটি জাতীয় সংসদ নির্বাচন, এই সরকারের জন্য মঙ্গলজনক। দলটির জ্যেষ্ঠ নেতাদের মতে স্থানীয় সরকারের সাথে জাতীয় নির্বাচনের কোনো তুলনা চলে না। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়া হলে পতিত স্বৈরাচারকে সুযোগ দেয়া হবে বলেও মনে করেন দলটির নীতি নির্ধারকরা। স্থানীয় সরকারের নির্বাচনের সাথে জাতীয় সংসদ নির্বাচনের তুলনা করার প্রশ্নই ওঠে না। শফিকুল হক, ৭১, ঢাকা। শুধু পর্যটক নয়, সৈকতের শহরে যাদের বসবাস তারাও সমুদ্রে মন বিলাতে চান। তাই ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে প্রথম দিনেই সাগরে ভিড় করে আশেপাশের মানুষ। অল্প সংখ্যক পর্যটকেরও উপস্থিতি ছিল উৎসবের প্রথম দিন। তবে পর্যটক সংশ্লিষ্টরা বলছেন ভিড় বাড়বে ঈদের দ্বিতীয় দিন থেকেই। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। ঈদের প্রথম দিনই সৈকত বেলাভূমিতে দর্শনার্থীদের উপস্থিত ছিল মোটামুটি। তবে সূর্য ডোবার আগেই এই ভিড় বাড়ে হয় কয়েকগুণ। সবাই যে এখানে পর্যটক তা কিন্তু নয়। সমুদ্রের আশপাশের বাসিন্দারা এসেছেন সাগর পাড়ে। অনেকে নির্মল হাওয়ায় হেঁটেছেন, কেউ বসে দেখেছেন সৈকতে আছড়ে পড়া সাগরের ঢেউ। জেটস্কি ঘোড়াও চড়েছেন, কেউ ভিজেছেন সমুদ্র জলে।
সৈকতের কোথাও কোথাও শিশু শিল্পীরা সুর তুলে পরিবেশটাকে একটু ভিন্নতা দেয়। তবে যে কজন পর্যটক কক্সবাজারে ঈদ উদযাপন করেছেন তারা জানান সমুদ্রকে ভালো লাগার কথা। ঘোরার সময় হয় না, তেমন বাইরে আসতে পারি না, তো আজকে এসে ভালো লাগছে। কক্সবাজার বলতে তো অনেক সৌন্দর্য, এটা সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, সব মিলাই ছিল ঈদের প্রথম দিন। তারা পানির ভেতর সূর্য মিলিয়ে যাওয়ার দৃশ্যটা খুব বেশি উপভোগ করেন। শুধু কক্সবাজারে দেখার খুব ইচ্ছা আছে আজকে, খুব মনে হয় একটা সুন্দর একটা পরিবেশ। সমুদ্রের সৈকতে ঈদ মুবারক। তবে ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটক বাড়বে সৈকতে। ট্যুরিস্ট পুলিশ বলছে তারা এবার বাড়াচ্ছে নজরদারি। বাস থেকে নামা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপরাধ এই পর্যটন শিল্পের ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার বরদাস্ত করবে না। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন টানা ছুটিতে হোটেলের বুকিং সন্তোষজনক। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। আরেক পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। রাজু, ঈদের দ্বিতীয় দিনে সৈকতে ভিড় কেমন দেখছেন? পর্যটকদের জন্য বিশেষ কোনো ছাড় দেয়া হয়েছে কিনা? নিরাপত্তা ব্যবস্থা কেমন? ধন্যবাদ। ঈদের দ্বিতীয় দিন আজকে সকাল থেকে কিন্তু কুয়াকাটায় যে আমরা যেটা বলে আসছিলাম যে পর্যটকদের ঢল নামবে, সেটা কিন্তু আসলে এই 10টার পর থেকে কিন্তু আসলে পর্যটকদের উপচে পড়া ভিড় এখন কুয়াকাটা লক্ষ্য করা যাচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু সাগরের জোয়ার চলছে এবং এখানকার যে পর্যটকরা যারা কিন্তু সৈকতের দীর্ঘ সৈকতের বিভিন্ন প্রান্তে, পূর্ব থেকে পশ্চিম প্রান্তে তারা কিন্তু গোসল করে বেড়াচ্ছে। আপনি তো ক্যামেরাম্যান সহযোগিতা দেখতে পাচ্ছেন যে গোটা সৈকত জুড়েই কিন্তু আসলে পর্যটকদের ঝল। এবং এদের নিরাপত্তার বিষয়টা হচ্ছে যে কুয়াকাটার সৈকতের নিরাপত্তার বিষয়টা যে এখানকার যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু এখানকার বিভিন্ন স্পটে গিয়ে তাদের যারা সমুদ্রের গোসলে নেমেছে তাদের কিন্তু সতর্ক করে দিচ্ছে। তারা আরেকটি বিষয় বলছেন যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু সৈকতের পাশাপাশি গভীর সমুদ্রেও কিন্তু তাদের টহল আছে নৌ পুলিশের। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে হোটেল মোটেল ছাড়ের বিষয়টা যে জানতে চাইছেন, প্রতিটি হোটেল কিন্তু 30 থেকে 40 ভাগ ছাড় ঘোষণা করেছে। সেই হিসাবে কিন্তু এখানকার যে আজকে পর্যন্ত যে হোটেল মোটেলের যে অবস্থা সেটা আমাদের এখানকার যে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে প্রতিটি হোটেলে 70 থেকে 80 ভাগ রুম বুকিং হয়েছে এবং সেই হিসাবে এখানকার যে প্রায় 200 যে হোটেল রয়েছে তারা কিন্তু প্রতিটি হোটেলে আগামী শনিবার পর্যন্ত যে তাদের যে কক্ষর যে সংকলন সেটা কিন্তু আসলে দিতে পারবে না, কারণ এখানকার যে তারা অফলাইনের বাইরে কিন্তু অনলাইনে বেশি বুকিং হয়েছে এখানকার হোটেলগুলো। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখেছি, এই বছর কিন্তু আসলে ঢাকা থেকে পদ্মা সেতু হওয়ার পরে এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে কিন্তু এই বছর পর্যটকদের ভিড় বেশি মনে হচ্ছে এবং এটা কিন্তু আগামী শনিবার পর্যন্ত থাকবে। আপনি জানেন দীর্ঘ 9 দিনের যে ছুটি, এই ছুটির কারণে কিন্তু এখানকার যে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক শুধু দেশি না বিভিন্ন দেশ থেকে বিদেশের। রাজু, আপনার কাছ থেকে জানছিলাম ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতির কথা। দর্শক সহকর্মী মিলন কর্মকার রাজুর সাথে কথা হচ্ছিল। ঈদ উপলক্ষে পর্যটক মুখর পটুয়াখালীর রাঙাবালির জাহাজমারা সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পর্যটকরা ছুটে যাচ্ছেন নতুন এই পর্যটন কেন্দ্রে। সমুদ্রের ঢেউ, সতেজ বাতাস ও নির্মল পরিবেশে এখানে আলাদা অনুভূতি ছড়িয়েছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ঈদ ঘিরে পর্যটন মুখর জাহাজমারা সমুদ্র সৈকত। ঈদের আনন্দে মেতেছে এই সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। সৈকতের বিস্তীর্ণ জলরাশি, বালুকাবেলা সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্য আর ঈদের আনন্দে সব মিলিয়ে উৎসবের আমেজ। তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ। পর্যটকরা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে। শিশুরা মেতে উঠেছে নাগরদোলনা আর অন্যান্য খেলনা নিয়ে। পরিবারের সাথে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। চাচ্ছি যে এটা কুয়াকাটার চেয়ে আরো উন্নত কিছু হোক, বসার মতন কিছু জায়গা করা দেওয়া হোক। তবে পর্যটন আরও সম্প্রসারণের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিকল্পিত অবকাঠামো দরকার। পর্যটকরা জানান যাতায়াত ব্যবস্থা ভালো হলে আরও বেশি পর্যটক এই সৈকতে আসবেন। এই জায়গায় যদি আজকে একটা রেস্তোরাঁ বা একটা হোটেল থাকতো, তো আশা করি আমাদের এই জায়গায় রাত্রেবেলা আমরা থাকতে পারতাম এবং সকালের দৃশ্যটা আমরা উপভোগ করতে পারতাম। যদি এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হতো
আশা করি ঈদ না, ঈদের থেকেও সবসময় এরকম পর্যটকের আনাগোনা থাকতো। ঈদের আনন্দ দ্বিগুণ করেছে সৈকতে বসানো অস্থায়ী দোকানপাট। শিশু কিশোররা নানান রকমের মুখরোচক খাবার, খেলনা সামগ্রী। দোকানিরাও জানাচ্ছেন ঈদের সময় বেচাকেনা ভালো হচ্ছে। তবে বছরের অন্যান্য সময়েও এই সৈকতে পর্যটকদের আনাগোনা থাকলে এটি আরও লাভজনক হতে পারে। সূর্য অস্ত এবং সূর্য উদয় এখানে দেখা যায় এবং অনেক মানুষের সমাগম ঘটে। আমাদের তো বেচাকিনা খুব ভালো ইনশাল্লাহ। যাতায়াত ব্যবস্থাটা খারাপ, আর বিশেষ করে হচ্ছে যে এ জায়গায় এসে থাকার কোনো ব্যবস্থা নাই। এটা যদি সরকারিভাবে বা বেসরকারি এরা যদি এটার দিকে একটু নজর দেয়। ঈদ ঘিরে জাহাজপাড়া সমুদ্র সৈকত এক নতুন প্রাণ পেয়েছে। পর্যটকদের ভিড় ও আনন্দে পূর্ণ এই সৈকত ভবিষ্যতে আরো জনপ্রিয় হয়ে উঠবে যদি এখানে পর্যটন বান্ধব উন্নয়ন হয়। ঈদ উপলক্ষে পর্যটন মুখর হয়ে উঠেছে জাহাজপাড়া সমুদ্র সৈকত। প্রকৃতি দিচ্ছে ভালোবাসার আশ্বাস। পরিকল্পিত উন্নয়ন হলে জাহাজপাড়া হবে পর্যটনের সেরা ঠিকানা। জাহাজপাড়া সমুদ্র সৈকত থেকে কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী। পর্যটন কেন্দ্র সুন্দরবনে নেমেছে পর্যটকদের ঢল। সেখানকার খবর জানবো এবারে সহকর্মী এনামুল হকের কাছ থেকে। এনামুল, ভিড় কেমন দেখছেন সুন্দরবনে? নিরাপত্তা ব্যবস্থা তে কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা এই ঈদকে কেন্দ্র করে? ইতিমধ্যে কিন্তু সকাল থেকে কয়েকশো কিন্তু জালিবোট এবং ট্রলার এবং লঞ্চে করে কিন্তু টুরিস্ট লঞ্চে করে কিন্তু কয়েক হাজার পর্যটক কিন্তু সুন্দরবনে প্রবেশ করেছেন এবং এখনো কিন্তু এখান থেকে জালিবোট ট্রলারে করে কিন্তু পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতেছেন। আমি খবর নিয়েছি আজকে কিন্তু সুন্দরবনের রাশিয়ার যে রাষ্ট্রদূত তিনিও কিন্তু আজকে সুন্দরবনের করমজল যে পর্যটন কেন্দ্র সেখানে তিনি ভ্রমণ করছেন। আর পর্যটকদের নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত করছে কিন্তু বিভিন্ন বাহিনী রয়েছে, বিশেষ করে কোস্টগার্ড নৌবাহিনী। তারা কিন্তু সার্বক্ষণিক মোংলা নদীতে কিন্তু টহলরত অবস্থায় থাকে। আর টুরিস্ট পুলিশে রয়েছেন আপনার নৌ পুলিশ। তারা কিন্তু টুরিস্টদের যে সমস্ত সমস্যা সেটি কিন্তু সমাধান করার চেষ্টা করেন। আর আমি পর্যটকদের সাথে কথা বলেছি, পর্যটকরা কিন্তু আমাকে জানিয়েছেন যে তাদের কোনো ধরনের সমস্যা তারা পড়েননি। তবে কিছুটা তাদের আক্ষেপ আছে যে এখানে একটি ঘাটের প্রয়োজন, যেটি টুরিস্ট এখানে আসলে যাতে খুব সহজে নৌকা বা ট্রলারে তারা উঠতে পারেন। সেই ঘাটটি কিন্তু এখানে এত বছরেও কিন্তু পর্যটক মন্ত্রণালয় কিংবা বন বিভাগ কিন্তু এখানে তৈরি করতে পারেননি। সেটি কিন্তু একটি বড় সমস্যা এখানে রয়েছে পর্যটকদের জন্য। আর যে বিষয়টি, পর্যটকরা কিন্তু একদম কাছে যে স্পটই রয়েছে সুন্দরবনের করমজল পর্যটন কিন্তু এইখানেই কিন্তু সবচেয়ে বেশি পর্যটক আসে। আমি একটু আগে খবর নিয়েছি, সেখানে কিন্তু কয়েক হাজার পর্যটক ইতিমধ্যে পৌঁছে গেছেন। এছাড়াও সুন্দরবনের কটকা, কচিকালী, হিরন পয়েন্ট সেখানেও কিন্তু লঞ্চ এবং জালিবোটে করে কিন্তু সেখানে কয়েক হাজার পর্যটক কিন্তু পৌঁছে গেছেন। আর পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে হোটেল মোংলা আবাসিক যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলে কিন্তু এখানে আগামী 2-3 দিনের জন্য সিট বুকিং আর করা সম্ভব না, কারণ পর্যটকদের ইতিমধ্যে ভিড় শুরু হয়ে গেছে মোংলায়। আর বন বিভাগের থেকে জানানো হয়েছে যে তারা কিন্তু আশা করছেন যে আগামী 2-3 দিন অর্থাৎ কালকে থেকে কিন্তু পর্যটকের সংখ্যা আরো বাড়বে। অদিতি। ধন্যবাদ এনামুল, আপনার কাছ থেকে আমরা সেখানকার খবর জেনে নিচ্ছিলাম। দর্শক সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রের আজকের দিনের খবর জানিয়ে দিচ্ছিলেন। পুরনো টিউবলাইট, ভাঙা বাল্ব, রঙিনের বোতলকে অনন্য শিল্পকর্মে রূপান্তর করে তাক লাগিয়ে দিয়েছেন যশোরের সাজ্জাদ হোসেন। পরিবেশ বান্ধব এই শিল্প চর্চা যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ছড়িয়ে পড়ছে তার সৃষ্টির খ্যাতি। এস এম ফারহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোরের কেশবপুরের সাজ্জাদ হোসেন অভাবের কারণে ৮ম শ্রেণীতেই লেখাপড়ায় ইতি। পূর্বপুরুষের পেশা কাঠবাঁশের খেলনা তৈরিতে চাচা জিন্নাত আলীর কাছেই হাতেখড়ি। তবে কাঠবাঁশ নয়, ফেলে দেওয়া টিউবলাইট থেকেই সাজ্জাদ তৈরি করছেন শিল্পকর্ম। টিউবলাইট পরিষ্কার করে আগুনে কাঁচ নরম করে বাকিয়ে নকশা করেন তিনি। তার হাতে জন্ম নিচ্ছে আলোকিত ঝাড়বাতি, ম্যাজিক লণ্ঠন, দেয়াল সাজানোর নানা শিল্পকর্ম। টিউবলাইটগুলো খোঁজ করি আর এই টিউবলাইট দিয়ে আমি মাল বানাই, মিল কারখানার থেকে নিয়ে আসছি।
এটা আমরা 4 ভাই আছি, তাদের কম বেশ কিছু শিখাই দিয়েছি, আর আমরা এইটাই নিয়ে আমি চলতেছি, এইটাই আমার ব্যবসাটা ভালোভাবে চলে। সাজ্জাদ হোসেনের কাজে সহযোগিতা করেন তার স্ত্রী মনিরা খাতুন। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় সরকারি ঋণ ও প্রশিক্ষণ সহায়তা চান তিনি। আমাকে যদি একটা ভ্যান গাড়ি থাকতো তাহলে মনে করেন নিজেরা বেঁচে কিনে কিছুটা আমার চলতো। সরকারের কাছে সহযোগিতা চাই, যদি কিছু 1-2 লাখ টাকা দিত তাহলে ব্যবসা নিজে ওই টিপলাইট কিনে মালপাতি কিনে নিয়ে বানাই নিয়ে কিছু আমরা বেচা কিনা করতে পারতাম। এদিকে পরিবেশ বান্ধব এই শিল্পকর্ম টিকিয়ে রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। এটা একটা সম্ভাবনাময় একটা কুটির শিল্প যেটা শৌখিন দ্রব্য সে তৈরি করে থাকে। জানতে পেরেছি যে তার আর্থিক কিছু সহায়তার প্রয়োজন কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে, সেই জায়গাটা থেকে আমরা আমাদের পক্ষ থেকে তাকে সহায়তা করতে পারবো। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে তার কুটির শিল্পকে আরও বড় পর্যায়ে নেয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আত্মবিশ্বাসী সাজ্জাদ হোসেন। হাসিবা আলী বর্ণা, ৭১।